প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের পূজার আগে একটি লেকচার হয়েছে, আজকে আমাদের দ্বিতীয় লেকচার। চলো আমরা লেকচারে ফিরে যাই। এটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমরা গাজী আজমল স্যারের বইটি ফলো করছি, তোমরা এই বইটি ফলো করবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে প্রাণীর পরিচিতি। প্রতীক প্রাণী হাইড্রা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এপিডার্মিস বা বহিঃত্বকের কোষসমূহ, আদর্শ নিডোসাইটের গঠন, নেমাটোসিস্টের প্রকারভেদ। এই সবগুলো কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবজেক্টিভ সাবজেক্টিভ উভয়ের জন্যই। এখান থেকে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনও হয়ে থাকে। প্রথমে আমরা এপিডার্মিসের কোষসমূহ নাম জেনে নেই। আমরা গত লেকচারে এই নামগুলো জেনেছি। এপিডার্মিসে 7 ধরনের কোষ রয়েছে। তার আগে আমরা এপিডার্মিস সম্পর্কে দু একটি কথা বলে নেই। যে হাইড্রার বাইরের দিকে অর্থাৎ দেহের আবরণী বলা হচ্ছে, অর্থাৎ দেহের বাইরের দিকে পাতলা এবং নমনীয় কিউটিকল আবৃত একটি স্তর রয়েছে। এই স্তরটি হচ্ছে এপিডার্মিস। তাহলে এপিডার্মিস কিউটিকল নির্মিত একটি পাতলা এবং নমনীয় আবরণ। এই আবরণে অর্থাৎ এপিডার্মিসের 7 ধরনের কোষ রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে পেশি আবরণী কোষ। তোমরা একটু খেয়াল করো, প্রথমটি হচ্ছে পেশি আবরণী কোষ, মাসকিউলো এপিথেলিয়াল সেল। 2 হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল সেল। সংবেদী কোষ, সেন্সরি সেল। স্নায়ু কোষ, নার্ভ সেল। গ্রন্থি কোষ, গ্ল্যান্ড সেল। জনন কোষ, জার্ম সেল। নিডোসাইট, ইংরেজিতে এটাকে নিডোসাইটই বলছে। আচ্ছা, এই প্রত্যেকটি কোষের আমরা বিবরণ করব। তার আগে চলো আমরা একটা চিত্র দেখে আসি। এই যে এটি হচ্ছে এপিডার্মিসের কোষ সমূহ। এখানে দেখো, এই যে বড় কোষটি হচ্ছে পেশি আবরণী কোষ। এই কোষগুলো দেখো একটার সাথে আর একটা যুক্ত আছে। এই পেশি আবরণী কোষের মাঝে মাঝে এই যে গোলাকার কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। তারপর এটা হচ্ছে নিডোসাইট কোষ, এটাকে বলা হচ্ছে সংবেদী কোষ। এটা হচ্ছে স্নায়ু কোষ আর জনন কোষ আর গ্রন্থি কোষ। এটা এখানে দেখানো যাচ্ছে না, এটি জনন কোষ যেহেতু দেহের বাইরের অংশে অর্থাৎ আমরা বহির্গঠনের সময় দেখেছিলাম। আর গ্রন্থি কোষগুলো বেশিরভাগ হচ্ছে পদতলে থাকে, এজন্য এখানে উল্লেখ করা নেই। তো আমরা একটা একটা করে বর্ণনা দেখি। প্রথমে আসো যে পেশি আবরণী কোষের বিবরণটা আমরা দেখি। যে পেশি আবরণী কোষ এর বিবরণ কি, এটি তোমরা দেখতে পাচ্ছ যে এই কোষগুলো এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে। খেয়াল করো, এই যে এটা একটা যে সেকশন করা হয়েছে, তারপরেও তোমরা দেখলে বুঝতে পারবে যে একটার সাথে আরেকটা মিশে আছে। তার মানে এই এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়েই এরা অবস্থান করে। এদের বহির্ভাগ হচ্ছে চওড়া। এই যে এই প্রান্তটা, এইটা হচ্ছে বাইরের প্রান্ত। এই যে আমরা দেখতে পাচ্ছি এই প্রান্তটা হচ্ছে বাইরের দিক, অর্থাৎ এইটিকে চওড়া। আর এই প্রান্তটা হচ্ছে সরু, এই প্রান্তটা সরু। তাহলে
বহির্মুখী চওড়া এবং অন্তর্মুখী সরু। আর এদের এই সরু প্রান্তে অর্থাৎ এদের প্রশস্ত প্রান্তের দিকে দেখো এই যে গহ্বর রয়েছে, প্রশস্ত প্রান্তের দিকে বা চওড়া প্রান্তের দিকে থাকে হচ্ছে গহ্বর। তারপরে রয়েছে এই কোষগুলো সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। এরপর মিউকাস বস্তুযুক্ত এই যে ছোট ছোট গোল অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মিউকাস বস্তু, এটা চিহ্নিত করা হয়েছে। মিউকাস বস্তু থাকে। আর এই কোষগুলো পরস্পরের সাথে দেখো যুক্ত হয়েছে। এটি একটি কোষ, এই পরেরটার সাথে যুক্ত, এটা পরেরটার সাথে যুক্ত। এই পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি আবরণ গঠন করে। আর ভিতরের এই যে সরু প্রান্তের দিকে দেখো যে দুটি পেশি প্রবর্ধন বেরিয়ে এটি মেসোগ্লিয়ার সমান্তরালে বিস্তার লাভ করে। এই পেশি প্রবর্ধনগুলো মায়োনিন নির্মিত, এক ধরনের নমনীয় এবং সংকোচন প্রসারণশীল তন্তু, যেটাকে বলা হচ্ছে মায়োনিন। আচ্ছা, এই পেশি আবরণী কোষের কাজ কি? পেশি আবরণী কোষের কাজ হচ্ছে দেহের আবরণ সৃষ্টি করা, তারপর হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করা। তারপর মিউকাস দানা, এই যে যে মিউকাস বস্তু দেখতে পাচ্ছি বা মিউকাস দানা, এগুলো কিউটিকল ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। তারপর হচ্ছে নেমাটোসিস্ট বহন করে, এরা একাধিক নেমাটোসিস্ট বহন করে। আর এরা একদিকে দেহের আবরণ তৈরি করে এবং পেশির মতো সংকোচন প্রসারণে কাজ করে বলে এদেরকে পেশি আবরণী কোষ বলা হচ্ছে। আচ্ছা, আমাদের 2 নাম্বার কোষ রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ। এটি একটি নাম ইন্টারস্টিশিয়াল কিন্তু কাজেও ইন্টারেস্টিং। দেখো, ইন্টারস্টিশিয়াল কোষ এই যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এরা অবস্থান করে। এদের আকার আকৃতি কেমন? গোলাকার। এদের আকার আকৃতি হচ্ছে কি গোলাকার বা ত্রিকোণাকার। আর এরা সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত। এই যে প্রত্যেকটি কোষের মাঝে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। এগুলোর মধ্যে আবার এন্ডোপ্লাজমিক জালিকা, তারপরে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াও যুক্ত থাকে। এই কোষগুলোর কাজ কি? এই কোষগুলোর কাজ হচ্ছে দেহের প্রয়োজনে অর্থাৎ হাইড্রার প্রয়োজনে যে কোনো কোষে পরিবর্তিত হতে পারে। হাইড্রার কোনো অংশ যদি ভেঙে যায় তাহলে এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো ওই অংশ পুনরায় তৈরি করে ফেলতে পারে। তাই বলা হচ্ছে যে এরা দেহের প্রয়োজনে যে কোনো কোষে পরিণত হতে পারে। অর্থাৎ এই ইন্টারস্টিশিয়াল কোষ থেকে পেশি আবরণী কোষ তৈরি হতে পারে, স্নায়ু কোষ তৈরি হতে পারে, সংবেদী কোষ তৈরি হতে পারে, নিউরোসাইট কোষ তৈরি হতে পারে, যে কোনো কোষ তৈরি হতে পারে। এরপরে আসা হচ্ছে সংবেদী কোষ। 3 নাম্বার কোষটি হলো সংবেদী কোষ। খেয়াল করো যে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এগুলোও দেখো এই যে পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। আর এই কোষগুলো পেশি আবরণী কোষের সমকোণে অবস্থান করে। আর এদের আকার আকৃতি কেমন হবে? দেখতে পাচ্ছ যে মাকু আকৃতির, অর্থাৎ 2 প্রান্ত সরু, মধ্যভাগ প্রশস্ত এবং প্রশস্ত অংশে একটি নিউক্লিয়াস রয়েছে। এদের আবার দেখো যে এক প্রান্ত থেকে একটি সরু সুতার মতো অংশ নির্গত হয়। এই অংশটা হাইড্রার দেহের বাইরে অবস্থান করে এবং এর মাধ্যমে পরিবেশ থেকে সে উদ্দীপনা গ্রহণ করে। আর শেষের প্রান্ত থেকে গুটিকাময় অর্থাৎ গুটিযুক্ত দানাযুক্ত একটি সূত্র বের হয়, যেটি স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে বা স্নায়ুতন্তুর সাথে যুক্ত থাকে। তাহলে এদের কাজ কি? পরিবেশ থেকে উদ্দীপনা বহন করা, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে
বা বহন করা। স্নায়ুকোষ, এরপরে আসতেছে আমরা স্নায়ুকোষ। এই যে স্নায়ুকোষ, খেয়াল করো এই স্নায়ুকোষটি, এটি হচ্ছে মাকু আকৃতির কোষ, আর এরা মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। এর দুই প্রান্ত থেকে এক বা একাধিক সরু সুতার মতো অংশ বের হয়, যার সাহায্যে এরা এই সংবেদী কোষের সাথে এবং অন্যান্য স্নায়ু কোষের সাথে পরস্পর যুক্ত থাকে, এবং এই সুতাগুলো একটা জালিকা তৈরি করে, যার মাধ্যমে কি করে দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা পৌঁছে দিতে পারে। এদের প্রধান কাজ হচ্ছে এই সংবেদী কোষ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া। আচ্ছা, এরপর আমরা গ্রন্থি কোষ পড়ব। আমরা গ্রন্থি কোষ, ওখানে যদিও দেখানো হচ্ছে না, এই গ্রন্থি কোষগুলো ক্ষরণকারী বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এদের থেকে বিভিন্ন রস মিশ্রিত হয়। আর এই কোষগুলো মুখ ছিদ্রের চারদিকে এবং পাদচাকতিতে প্রচুর পরিমাণে থাকে। মুখ ছিদ্রের চারদিকে এবং পাদচাকতিতে এরা প্রচুর পরিমাণে থাকে। এই কোষগুলো কি করে, মিউকাস ক্ষরণ করে দেহকে পিচ্ছিল রাখে। মিউকাস অর্থাৎ পিচ্ছিল পদার্থই হচ্ছে মিউকাস ক্ষরণ করে। এই মিউকাসের সাহায্যে আবার হাইড্রা কোনো বস্তুর সাথে লেগে থাকতে পারে। এরা বুদবুদ সৃষ্টি করে, ভাসতে সাহায্য করে, তারপর ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলনে অংশগ্রহণ করে, আর মুখ ছিদ্রের চারপাশে যে গ্রন্থিকোষ রয়েছে সেগুলো খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। জনন কোষ। জনন কোষ হাইড্রার জননাঙ্গে থাকে, অর্থাৎ আমরা দেখেছি যখন বহির্গঠন করেছি তখন আমরা দেখেছি যে উপরের দিকে হচ্ছে শুক্রাশয় আর নিচের অর্ধাংশে হচ্ছে ডিম্বাশয় গঠিত হয়। ভিন্ন ভিন্ন সময়ে এই দুটি জননাঙ্গ গঠিত হয়। এই জননাঙ্গের মধ্যে অর্থাৎ শুক্রাশয়ে থাকে শুক্রাণু এবং ডিম্বাশয়ে থাকে ডিম্বাণু। এই দুটি হচ্ছে হাইড্রার জনন কোষ। শুক্রাশয়গুলো হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র আর তিনটা খণ্ড নিয়ে হচ্ছে গঠিত। একটা হচ্ছে মস্তক, মধ্যখণ্ড এবং লেজ। আর ডিম্বাশয়গুলো হচ্ছে ডিম্বাণুগুলো বেশ বড় এবং তিনটি পোলার বডি নিয়ে গঠিত। এরপরে আসি হচ্ছে নিডোসাইট। নিডোসাইট এটি হাইড্রার একটি ইম্পর্টেন্ট কোষ। নিডোসাইট হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র এই কোষ দেখা যায়। পদতল ছাড়া সর্বত্র এই কোষগুলো দেখা যায়। এগুলো কোথায় থাকে? কোর্সিকাতে বেশি দেখা যায়। এই নিডোসাইট কোষগুলো কোর্সিকাতে বেশি দেখা যায়। কোষগুলো গোলাকার, ডিম্বাকার, পেয়ালাকার ইত্যাদি রকমের হতে পারে। আর এগুলো হচ্ছে নিউক্লিয়াস বাহী এবং আবরণ বিশিষ্ট বড় কোষ। এই কোষগুলোর কাজ কি? নিডোসাইটের কাজ কি? নিডোসাইট হচ্ছে খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষায় সাহায্য করে। অর্থাৎ এই নিডোসাইট কোষ হাইড্রার খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষায় সাহায্য করে। এই যে 7টা কোষের বিবরণ, এর মধ্য থেকে 7টি কোষের বিবরণ আসতে পারে, আবার 3টি কোষ উল্লেখ করে দিতে পারে ক, খ, গ চিহ্নিত করে বা এ, বি, সি, ডি চিহ্নিত করে। সেভাবে 3টি কোষের বিবরণও আসতে পারে। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। আদর্শ নিডোসাইটের গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই অর্থাৎ এই হাইড্রা থেকে কোশ্চেন আসলে এই নিডোসাইটের গঠন মোটামুটি আসে।
অনেকগুলো কোশ্চেনের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, আদর্শ নিডোসাইট, আমরা এতক্ষণ এই নিডোসাইট সম্পর্কে জানলাম যে এই নিডোসাইট কোষটি হচ্ছে হাইড্রার একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ একটি কোষ, অর্থাৎ নিডারিয়া পর্বের প্রাণী ছাড়া এই কোষগুলো অন্য কোনো প্রাণীতে পাওয়া যায় না। এখন এই নিডারিয়া কোষ দেখতে গোলাকার, ডিম্বাকার, আমরা আগেই বললাম পেয়ালাকার, লাটিমের মতো হতে পারে। কি কি অংশ নিয়ে এই কোষটি গঠিত সেটা হচ্ছে আবরণ বা মেমব্রেন। আমরা চিত্রটা একটু পরে দেখছি। আবরণ বা মেমব্রেন, নেমাটোসিস্ট, অপারকুলাম বা ঢাকনা, নিডোসিল, পেশিতন্তু ও ল্যাসো, মাসল ফাইবার অ্যান্ড ল্যাসো। আচ্ছা, চিত্রটা আগে একটু দেখি। এই যে আমাদের চিত্র। এখন দেখো, এটা হচ্ছে সূত্রকটি পেঁচানো অবস্থায় ভিতরে প্রবিষ্ট আছে, আর এটা হলো সূত্রকটি উন্মুক্ত অবস্থায় আছে। তাহলে এটার সূত্রকটি পেঁচানো অবস্থায় আর এটার সূত্রকটি হচ্ছে উন্মুক্ত অবস্থায় রয়েছে। দুইটি চিত্র, এই যে বায়ে হচ্ছে স্বাভাবিক অবস্থায় এরকম থাকে, আর ডানে হচ্ছে সূত্রকটি উন্মুক্ত। ব্র্যাকেটে হবে এটুকু। আচ্ছা, এখন আমরা এই অংশগুলোর বিবরণ পড়ি। প্রথমে আসা হচ্ছে আবরণ। আবরণের বিবরণটা আমরা দেখি। এখানে কোথায় আবরণ লেখা আছে? আবরণ নাই, এটা হচ্ছে এর আবরণ। আচ্ছা, এখন এই আবরণ হলো দ্বিস্তরী, আর এই স্তর দুটির মাঝখানে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, আর গোড়ার দিকে দেখো নিউক্লিয়াস থাকে। এই যে এই অংশগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে দ্বিস্তরী আবরণ এই আর এই, এটি একটি আবরণ, এটি আর একটি আবরণ। তাহলে এই দুইটি হচ্ছে আবরণ, আর এই মাঝখানের যে অংশ সাইটোপ্লাজম পূর্ণ, আর এই যে গোড়ার দিকে একটি বড় আকারের নিউক্লিয়াস রয়েছে। এরপরে হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে এটা 2 নম্বর পয়েন্ট হলো কি? নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের দেখো যে নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত। এই যে নিডোসাইট কোষ, এর অভ্যন্তরে অবস্থিত এই যে এইটুকু হচ্ছে নেমাটোসিস্ট, অর্থাৎ এইখান থেকে এই অংশটুকু এই সূত্রক সহ নেমাটোসিস্ট। তাহলে বিবরণটা কি হচ্ছে? নিডোসাইটের অভ্যন্তরে অবস্থিত কাইটিনের মতো পদার্থে নির্মিত আবরণে আবৃত এবং সূত্রকযুক্ত ক্যাপসুলটি হলো নেমাটোসিস্ট। আদর্শ নিডোসাইট কোষের ক্যাপসুলটি প্রোটিন এবং ফেনলে পূর্ণ, হিপনোটক্সিনে পূর্ণ থাকে। এই যে প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত হিপনোটক্সিন নামক তরলে পূর্ণ থাকে। এর মধ্যে যে তরলটা দেখতে পাচ্ছ, এই তরলটা হচ্ছে কি? তরলটা কি? হিপনোটক্সিন, যেটা কি দিয়ে গঠিত? ফেনল এবং প্রোটিন বা আমিষ। এটি খুবই বিষাক্ত। লম্বা সরু ফাঁপা সূত্রকটি ক্যাপসুলের অভ্যন্তরে পেঁচানো অবস্থায় অবস্থান করে, আর সূত্রকের গোড়ায় একটি স্ফীত অংশ রয়েছে, যেটিকে বলা হয় বাট বা শ্যাফট, আর এর গোড়ায় 3টি কাঁটা রয়েছে। এই একটি কাঁটা, এই একটি কাঁটা, বড় বড় 3টি কাঁটা রয়েছে, আর ওই পাশে একটি আছে। 3টি কাঁটা রয়েছে, এই 3টি কাঁটাকে বলা হচ্ছে বার্ব। এছাড়াও এখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কাঁটা রয়েছে, যেটাকে বলা হচ্ছে বারবিউল। এগুলো সর্পিল আকারে সজ্জিত থাকে এই বারবিউল গুলো। আর আমরা আগেই বলেছি যে স্বাভাবিক অবস্থায় সূত্রকটি হচ্ছে পেঁচানো থাকে। সূত্রকটি এই নেমাটোসিস্টের মধ্যে পেঁচানো থাকে। এবার আসো অপারকুলাম। এই যে অপারকুলাম, এটাও অপারকুলাম। নেমাটোসিস্টের সূত্রক এবং ক্যাপসুল যে ঢাকনা দিয়ে আবৃত থাকে তার নাম হলো অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। এই যে দেখো যে এটি ঢাকনা দিয়ে আবৃত আছে, আর যখন এটি উন্মুক্ত হয়ে গিয়েছে তখন এটি পাশে সরে গিয়েছে। এরপরে হচ্ছে নিডোসেল, মুক্ত প্রান্তে।
অর্থাৎ নিডোসাইট কোষের মুক্ত প্রান্তে একটি শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাঁটা রয়েছে। এই কাঁটাটিকে বলা হচ্ছে নিডোসেল। এই নিডোসেলটি ট্রিগারের মতো কাজ করে, অর্থাৎ পিস্তল বা বন্দুকে যে ট্রিগার থাকে সেই ট্রিগারের মতো এটি কাজ করে। অর্থাৎ কোনো প্রাণী যদি এর সংস্পর্শে আসে তার অনুভূতি এই সারা দেহে ছড়িয়ে পড়ে, তখন এই সূত্রকটি বাইরে বের হয়ে এসে ওই বস্তুটিকে আঁকড়ে ধরে। পেশিতন্তু এবং ল্যাসো। এরপরে রয়েছে হলো এই যে পেশিসূত্র বা পেশিতন্তু। এই যে এইগুলো হচ্ছে পেশিসূত্র বা ল্যাসো। কোষের সাইটোপ্লাজম ও নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্তু থাকে। এগুলো কি করে, এই যে দেখো এই নেমাটোসিস্টকে আঁকড়ে ধরে রেখেছে, অর্থাৎ এই আবরণের সাথে নেমাটোসিস্টকে ধরে রেখেছে। যখন সূত্রকটি বের হয়ে যায় তখন যাতে এই থলিটি অর্থাৎ নেমাটোসিস্টের এই থলিটি বের হয়ে যেতে না পারে, সেজন্য এই পেশিসূত্রগুলো সেটাকে আঁকড়ে ধরে রাখে। এছাড়াও এর গোড়ার দিকে একটি পেঁচানো সূত্রক রয়েছে যেটিকে বলা হয় ল্যাসো। চিত্রগুলো শিখতে হবে, দুইটা চিত্রই ইম্পর্টেন্ট, দুইটা চিত্রই দিতে হবে, তবে একটা চিত্র দিলেও চলবে। তাহলে এই ডান পাশের উন্মুক্ত সূত্র যুক্ত চিত্রটি দিলেই চলবে। এটি হচ্ছিল আমাদের নিডোসাইটের গঠন। তাহলে নিডোসাইটের গঠনে আমরা কি কি দেখতে পেলাম? আবরণী দেখতে পেয়েছি, তারপর দেখতে পেয়েছি হচ্ছে নেমাটোসিস্ট, তারপর দেখতে পেয়েছি হচ্ছে অপারকুলাম, তারপর হচ্ছে পেশিসূত্র ল্যাসো, এরপরে একটা জিনিস বাদ পড়েছে সেটা হচ্ছে নিডোসেল। এই নিডোসেল। আচ্ছা, এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসতে পারে, বার্ট কি, বারবিওল কি, বার্ট কি, বার্ট বা শ্যাফট। এই যে সূত্রকের গোড়ার প্রশস্ত অংশ হচ্ছে বার্ট বা শ্যাফট। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে আমাদের, নেমাটোসিস্টের প্রকারভেদ, টাইপস অফ নেমাটোসিস্ট। তাহলে নেমাটোসিস্ট কি সেটা আমরা আগেই জানলাম যে নেমাটোসিস্ট হচ্ছে নিডোসাইট কোষের মধ্যে অবস্থিত হিপনোটক্সিন নামক তরলে পূর্ণ একটি থলি, যার সাথে একটি লম্বা সূত্রক যুক্ত থাকে এবং এখানে বার্ব ও বারবিউল থাকে। তাহলে নিডোসাইট কোষের মধ্যে অবস্থিত হিপনোটক্সিন নামক তরলে পূর্ণ থলি, যার সাথে বার্ব, বারবিউল এবং সূত্রক যুক্ত থাকে, তাকে কি বলে? নেমাটোসিস্ট বলে। নেমাটোসিস্ট বলে। এখন আমরা এই নেমাটোসিস্টের প্রকারভেদ করব। তো 4 প্রকার এখানে হাইড্রোতে পাওয়া যায়। বিজ্ঞানীরা নিডারিয়া পর্বে 23 প্রকারের নেমাটোসিস্ট আবিষ্কার করেছেন। কত প্রকারের? 23 প্রকারের নেমাটোসিস্ট। আর হাইড্রাতে পাওয়া যায় হলো কয় প্রকারের? 4 প্রকারের নেমাটোসিস্ট। বিজ্ঞানী ভার্নার 1965 সালে এই নেমাটোসিস্ট আবিষ্কার করেন। তাহলে 4 ধরনের নেমাটোসিস্টের আমরা নামগুলো একটু দেখে ফেলি। স্টিনোটিল বা পেনিট্রান্ট, তারপরটা হচ্ছে ভলভেন্ট, তারপরটা হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট, এরপরটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এদের মধ্যে এই স্টিনোটিল হচ্ছে সর্ববৃহৎ এবং স্টেরিওলিন হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে 1 নাম্বারটি হচ্ছে সর্ববৃহৎ আর 4 নাম্বার স্টেরিওলিন যেটি, সেটি হচ্ছে কে? ক্ষুদ্রতম। এখন এই 4 ধরনের আমরা একটু চিত্র দেখে আসি। 4 ধরনের দেখো যে এটার মধ্যে বারবিউল আছে, বার্ব আছে, বাট আছে, সূত্রকটি লম্বা, আর এই যে সূত্রকের প্রান্তভাগ
এটি হচ্ছে উন্মুক্ত, এরকম উন্মুক্ত। এটির সূত্র পেঁচানো, এটির সূত্র কাঁটাযুক্ত, এটি আবার লম্বা সোজা, এর মধ্যে আবার হিপনোটক্সিন রয়েছে। এই যে বিভিন্ন প্রকার, এই প্রকারগুলো আমরা বিবরণ দেখো। এটার নাম হলো এই যে ক নাম্বার স্টিনোটিল, খ নাম্বার হচ্ছে ভলভেন্ট, এই যে পেঁচানো, তারপরে স্ট্রেপটোলিন গ্লুটিনাম, স্টেরিওলিন গ্লুটিনাম। এই দুইটা একই রকম, এটা একটু আকারে ক্ষুদ্র আর এটা একটু বড়, এবং এই যে সূত্রকে কাঁটাযুক্ত। তাহলে এগুলোর বিবরণে কি কি লিখতে হবে সেটা আমরা একটু দেখে আসি। দেখো যে এই চারটা অংশে যখন বিবরণ দিব তখন আমরা কি কি বিষয়ের উপর লিখব। তাহলে আমরা 1 নাম্বার পয়েন্ট হচ্ছে বাট, যে এদের বাট কেমন। দেখো এই যে আমি যদি এই স্টিনোটিলের বিবরণ দিতে যাই, তাহলে স্টিনোটিলের বিবরণের সময় আমরা কি বলবো, যে বাট সুগঠিত, অর্থাৎ এই যে দেখো বাটটি বেশ প্রশস্ত, তার মানে বাট সুগঠিত। বার্ব এবং বারবিউল উপস্থিত, এই যে বার্ব আছে আর বারবিউলও আছে, তাহলে বার্ব এবং বারবিউল উপস্থিত থাকে। সূত্রকের ধরন, এই যে এদের সূত্রকটি বেশ লম্বা। সূত্রকের প্রান্ত ভাগ, এই যে সূত্রকের প্রান্ত ভাগ হচ্ছে উন্মুক্ত মানে খোলা। আর কাজ কি, তার আগে আমরা একটু জানি এই যে যে থলিটি রয়েছে, এই থলির মধ্যে হিপনোটক্সিন থাকে, যেটি ফেনল এবং প্রোটিন দিয়ে গঠিত। এই হিপনোটক্সিন বিষাক্ত তরল। এই হিপনোটক্সিন কি করে, সূত্রকের মাধ্যমে শিকারের দেহে বিদ্ধ করে। বিদ্ধ করার ফলে শিকার অজ্ঞান এবং অবশ হয়ে যায়। তাহলে এই তোমার স্টিনোটিল, যেটি এই স্টিনোটিল যে নেমাটোসিস্টে, সেই স্টিনোটিল নেমাটোসিস্টের কাজ হচ্ছে কি, সূত্রকের দেহে হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান এবং অবশ করে ফেলা। এরপরে 2 নম্বরে আছে আমাদের হচ্ছে ভলভেন্ট। তো ভলভেন্টের ক্ষেত্রে বাট সুগঠিত নয়, বার্ব ও বারবিউল অনুপস্থিত। সূত্রকের ধরন দেখো, সূত্রকটি যখন এর ভিতরে থাকে তখন কি থাকে, একটা মাত্র প্যাচ থাকে, কিন্তু যখন সূত্রকটি বাইরে চলে আসে তখন এই যে কর্ক স্ক্রুর মতো পেঁচিয়ে যায়। সূত্রকের প্রান্তভাগ, সূত্রকের প্রান্তভাগ হচ্ছে বন্ধ। আর এদের কাজ হচ্ছে শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে, অর্থাৎ শিকারের দেহে এরকম পেঁচিয়ে থাকে, ফলে শিকার সহজে এর থেকে মুক্ত হতে পারে না। এরপরে 3 নাম্বার হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট। এই স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট সম্পর্কে আমরা বলি, এদের বাট সুগঠিত নয়। দেখো বাট প্রশস্ত নয়, একবারেই সরু, তার মানে বাট সুগঠিত নয়। বার্ব এবং বারবিউল অনুপস্থিত। সূত্রকের ধরন, সূত্রকটি হচ্ছে সোজা, লম্বা সোজা এবং কাঁটাযুক্ত। আর সূত্রকের প্রান্তভাগ উন্মুক্ত, এই যে উন্মুক্ত। আর এদের কাজ হচ্ছে আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকারকে আটকাতে সাহায্য করে। আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকারকে আটকাতে সাহায্য করে। এরপরে 4 নাম্বারটি হচ্ছে কি, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এটি হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তাহলে যদি বলা হয় ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটি, স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এটির দেখো বাট সুগঠিত নয়, বার্ব ও বারবিউল অনুপস্থিত। সূত্রকটি সোজা এবং কি কাঁটাবিহীন। সূত্রকের প্রান্তভাগ উন্মুক্ত বা খোলা। কাজ একই, অর্থাৎ ওই স্টেপটোলিন গ্লুটিন্যান্টের মতোই এরা কি করে, আঠালো রস ক্ষরণ করে চলন এবং শিকারকে আটকে রাখতে সাহায্য করে। এই 5টি পয়েন্টের উপর প্রত্যেকটির বিবরণ করতে হবে আর এই 4টি চিত্র দিতে হবে।
তো আজকে আমরা এখানেই শেষ করব। আজকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন পড়িয়েছি। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।